প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর পাতাবাহার বইয়ের অ্যাডভেঞ্চার বর্ষায় যে গল্পটা আছে সেটা পড়াবো। দেখো, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভেঞ্চার বর্ষায় এই গল্পটা স্ক্রিনে দেওয়া আছে। আর এই গল্পটা লিখেছেন কে? না, মনীন্দ্র গুপ্ত। দেখো, প্রথমেই আমরা এই মনীন্দ্র গুপ্ত লেখক যিনি আছেন, এনাকে নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসতে পারে সেগুলো আলোচনা করে নেব। যেমন ধরো, 2011 সালে ইনি সাহিত্য একাডেমি পুরস্কারে সম্মানিত হন। তার লেখা দুটি গ্রন্থ হলো অক্ষয় মালাবেরি আর চাঁদের ওপিঠে। এটা কিন্তু খুব আছে, তার দুটো বইয়ের নাম চাওয়া হয়, তোমরা বলবে অক্ষয় মালাবেরি আর চাঁদের ওপিঠে। এছাড়া তিনি পরমা নামক একটি গ্রন্থ বা বই সম্পাদনা করেছেন। দেখো, এবার আমরা চলে যাই গল্পটার মধ্যে। এই অ্যাডভেঞ্চার বর্ষায় যে গল্পটা, আমরা প্রথমেই বলি কিভাবে পড়ব। তোমরা দেখো, স্ক্রিনের দিকে দেখো, এই গল্পটা 3টে পাতায় লেখা আছে। এটা প্রথম পাতা, তারপরে দেখো আমরা দ্বিতীয় পাতা উল্টাচ্ছি, এটা দ্বিতীয় পাতা, আর লাস্টে আমরা 3 নম্বর পাতা যাব, এই যে এটা 3 নম্বর পাতা। আমরা এই 3টে পাতায় গল্পটা আছে এবং এটা 3টে ধাপে পড়ব। প্রথম ধাপে আমরা কি করব না, প্রথম পাতায় যেগুলো আছে সেগুলো তোমাদের আলোচনা করে দেবো। অর্থাৎ প্রথম পাতায় যেগুলো আছে সেটা আমরা প্রথমে আলোচনা করবো, যে সেই প্রথম পাতা থেকে আমরা কি জানলাম, তারপরে সেই প্রথম পাতা থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেইগুলো তোমাদের আলোচনা করে দেওয়া হবে। ঠিক একই রকম ভাবে প্রথম পাতাটা শেষ হয়ে যাওয়ার পর আমরা দ্বিতীয় পাতা থেকে কি জানলাম সেটা আলোচনা করব। তারপর সেই দ্বিতীয় পাতা থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে সেইগুলো আলোচনা করে দেওয়া হবে। ঠিক একই রকম ভাবে প্রথম দুটো পাতা শেষ হয়ে যাওয়ার পর আমরা 3 নম্বর পাতাটা পড়ে কি জানলাম সেটা তোমাদের আলোচনা করে দেবো। আর তারপরে ঠিক আগের দুটো পাতার মতো 3 নম্বর পাতা থেকে তোমাদের কি কি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেইগুলো নিয়ে ডিটেলসে আলোচনা হবে। এইভাবেই আমরা পুরো গল্পটা 3টে ধাপে পড়ব। তাহলে দেখো, প্রথমেই এই গল্পটা শুরু করা যাক প্রথম পাতা। তাহলে দেখো, তোমরা এই প্রথম পাতাটা স্ক্রিনে খোলা আছে, এই এখানে লেখা আছে গ্রীষ্মের ছুটিতে বাড়িতে এসেছি, দেখেছো? তার মানে প্রথম পাতা আমরা স্ক্রিনে খুলে রেখেছি। এবার এই প্রথম পাতাটা আগে তোমরা ভালো করে পড়ে নেবে। তারপর দেখো, এই প্রথম পাতা থেকে আমরা কি জানবো। এই প্রথম পাতাটা ভালো করে পড়লে আমরা কি জানবো সেটা আমরা এবার তোমায় বোঝাবো। কিন্তু তার আগে বলি, দেখো এই গল্পটার নাম কি না, অ্যাডভেঞ্চার বর্ষায়। এই অ্যাডভেঞ্চার একটি ইংরেজি শব্দ, যার বাংলা প্রতিশব্দ হলো দুঃসাহসিক অভিযান। এই গল্পর নাম শুনেই বোঝা যাচ্ছে এই গল্পের মধ্য দিয়ে তোমরা কোনো একটা দুঃসাহসিক অভিযানের কথা জানবে। ঠিক তাই, আসলে এই গল্পটি পড়লে আমরা লেখক মনীন্দ্র গুপ্তের ছেলেবেলার একটি রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা জানতে পারি। চলো পড়া যাক গল্পটা। এখন এই গল্পটির প্রথম পাতাটা পড়লে আমরা জানতে পারবো যে লেখকের ছোট পিসিমা ও সেজ পিসিমার 4 ছেলে মেয়ে আছে। তারা প্রত্যেকেই প্রায় সমবয়সী। তাদের মধ্যে সেজ পিসিমার মেয়ে ছিল পাক্কা টমবয়, অর্থাৎ সে খুবই ডানপিটে ছিল। তার নাকে ছিল নোলক, কিন্তু মাথাটি তার ন্যাড়া। এখানে বলা হয়েছে কোনো এক সময়ে গ্রীষ্মের ছুটিতে লেখক তার বাড়িতে এসেছিলেন ছুটি কাটাতে। ঠিক সেই সময় ঘটনাক্রমে তার পিস্তত ভাই বোনেরা, অর্থাৎ 2 পিসির ছেলেমেয়েরা তাদের বাড়িতে এসেছিলেন ঘুরতে। তখন তাদের মধ্যে, অর্থাৎ সেই ভাই বোনেদের মধ্যে ঠিক হয় যে তারা 5 জনে মিলে প্রথমে ছোট পিসিমার বাড়ি যাবে, তারপর সেখান থেকে তারা সেজ পিসিমার বাড়ি যাবে। তাই তারা তাদের কথা মতো, যেটা ঠিক হয়েছিল, অর্থাৎ সেই কথা মতো তারা পরের দিন 4 জনে
এবং তাদের সঙ্গে এক বোন, অর্থাৎ 5 ভাই বোনে মিলে সকালে ফ্যান ভাত খেয়ে বেরিয়ে পড়লো ছোট পিসির বাড়ির যাবার উদ্দেশ্যে। দেখো, যথারীতি খুশির মেজাজে আর আনন্দ করতে করতে তারা এগিয়ে চলল। আমরা এই পর্যন্ত এই প্রথম পাতাটা থেকে জানতে পারলাম, ঠিক আছে। এখন দেখো, এই প্রথম পাতা থেকে কিছু শব্দার্থ আমরা জেনে যাব। যেমন তোমরা একটা শব্দ পেয়েছো, দেখো গ্রীষ্ম। এই গ্রীষ্ম মানে কি? এই গ্রীষ্ম মানে গরম, গ্রীষ্মের ছুটিতে মানে গরমের ছুটিতে। আবার দেখো, এখানে তোমরা আর একটা জিনিস পেয়েছো, যে কি হাজি। তাদের 2 গ্রামের বাড়ি থেকে একসঙ্গে এসে হাজির। সেজ পিসিমার 4 ছেলে মেয়ে তাদের 2 দূর গ্রামের বাড়ি থেকে একসঙ্গে এসে হাজির। এই হাজির, হাজির মানে কি? ভয়াকার জয়হস্যি রয়, হাজির। হাজির মানে উপস্থিত। আবার দেখো, এখানে একটা শব্দ পেয়েছো টম্বয়। সেজ পিসিমার মেয়ে একটি পাক্কা টম্বয়। এই টম্বয় শব্দটার মানে হলো ডান পিঠে। যে সমস্ত মেয়েরা সাধারণত হৈ হৈ করে বিপজ্জনক খেলা খেলতে ভালোবাসে, তাদের এই টম্বয় নামে ডাকা হয়। আর একটা শব্দ তোমরা পেয়েছো এখানে, দেখবে গাছ কোমর। তার নিচেই আছে দেখো, এই যে সে গাছ কোমর বেঁধে আমাদের আগে আগে গাছে উঠে যায়, তাই তো। তাহলে এই যে শব্দটা গাছ কোমর, এই গাছ কোমর মানে কি? এই গাছ কোমর মানে কোমরে কাপড় শক্ত করে পেঁচিয়ে বা জড়িয়ে নেওয়া। তাহলে গাছ কোমর মানে কোমরে কাপড় শক্ত করে পেঁচিয়ে নেওয়া বা জড়িয়ে নেওয়া। এবার দেখো, আর একটা শব্দ তোমরা পেয়েছো দঙ্গলে। মারামারি বাঁধলে দঙ্গলে লড়ে। দ উময় গয়ে লয়কার। এই দঙ্গলে মানে কি? এই দঙ্গলে মানে হচ্ছে দলে বা দল বেঁধে, ঠিক আছে। আবার দেখবে এখানে একটা শব্দ পেয়েছো, তার নাকে নোলক। এই নোলকটা কি? নোলক হচ্ছে এক ধরনের অলংকার বলতে পারো। সেটা হচ্ছে নাকে পরা হয়। মেয়েরা নাকে নোলক পরে, ঠিক যেমন নাকে নাকছাবি পরে, সেরকমই একটি অলংকার হলো নোলক, যেটা মেয়েরা নাকে পরে থাকে। এবার দেখো, যথেষ্ট একটা শব্দ তোমরা পেয়েছো, যথেষ্ট। এক বাড়ির মজা যথেষ্ট না। এই থয়কার পেটকাটা মানে শয়টয়। এই যথেষ্ট মানে কি? এই যথেষ্ট মানে হচ্ছে পর্যাপ্ত। প উঁচু জয় রে পাকার পয় তয়। আবার দেখো, তার নিচেই ঠিক তোমরা পেয়েছো, সকালবেলায় ফ্যানসা ভাত খেয়ে আমরা 4 ভাই বোন একসাথে বেরোলাম। তাহলে এই ফ্যানসা ভাত, এই শব্দটার মানে কি? এই ফ্যানসা ভাত শব্দের অর্থ হলো ফ্যান ভাত বা ফ্যান সমেত ভাত। আবার দেখো, এইখানে তোমরা পেয়েছো কি না, আমাদের মধ্যেকার আনন্দ দিগন্ত পর্যন্ত বাতাসের সঙ্গে হু হু করে ছুটে চলেছে। এই যে আমাদের মধ্যেকার আনন্দ, আনন্দ শব্দের শব্দার্থ কি? আনন্দ কি তোমরা সবাই জানো। এর মানে হলো যে উল্লাস বা ফুর্তি। ক্ষয়বস্তু তৈরি ফুর্তি। আবার দেখো, একদম নিচের লাইনে এখানে লেখা আছে যে আমাদের প্রত্যেকের শরীর লঘু। লঘ হয় হস্যু, লঘু। এখানে লঘু বলতে কি বোঝানো হয়েছে? আসলে লঘু মানে পাতলা। এখানে লঘু বলতে বলা হয়েছে যে তারা প্রত্যেকেই রোগা। তাহলে লঘু মানে কি? পাতলা। তাহলে দেখো, আমরা বেশ কিছু শব্দার্থ কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। এবার দেখো, এই প্রথম পাতা থেকে কি কি বিপরীত শব্দ আসতে পারে জেনে নাও। যেমন ধরো ছেলে, ছয়কার লয়কার ছেলে। এই ছেলে তার বিপরীত হবে মেয়ে। কিংবা ধরো দেওয়া আছে দূরে, দয় দীর্ঘ লয়কার দূরে। এর বিপরীত হবে কাছে, কয়াকার ছয়কার কাছে। আবার দেখো, যদি দেওয়া হয় ছোট, ছয়কার টকার ছোট। এই ছোটর বিপরীত হবে কি? ছোটর বিপরীত হবে বড়, ব দয় শূন্য রকার বড়। আবার ধরো, যদি দেওয়া হয় যে আগে, আ গয়কার আগে। আগের বিপরীত হবে পরে, প রয়কার পরে। আবার এই মাত্র তোমরা পড়লে যে লঘু, ল হয় হস্যু লঘু। তাহলে লঘুর বিপরীত কি হবে তোমরা বলো। লঘু মানে যদি হয় হালকা, তাহলে লঘুর বিপরীত হবে, বা লঘু মানে হালকা বা পাতলা, তাহলে লঘুর বিপরীত কি হবে? লঘুর বিপরীত হবে ঘন, তাই তো। তাহলে আমরা এখন কিছু বিপরীত শব্দ এখান থেকে পেয়ে গেলাম। এবার আমরা এখান থেকে কিছু লিঙ্গ পরিবর্তন শিখবো। আগে বলে নি লিঙ্গ পরিবর্তনের ব্যাপারে। আমাদের যে গ্রামারের ক্লাসটা আছে, সেখানে তোমরা লিঙ্গ পরিবর্তন কিভাবে করব, লিঙ্গ কত রকমের ডিটেলসে বলা আছে, তোমরা সেটা দেখে নিতে পারবে। তবে এখন
আমি লিঙ্গ পরিবর্তন দিলে কি করবে সেগুলো বলে দিচ্ছি। যেমন ধরো আমরা জানি যে লিঙ্গ তিন ধরনের হয়, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ। আমাদের পুংলিঙ্গ দেওয়া থাকলে লিঙ্গ পরিবর্তন করতে বললে আমাদের স্ত্রীলিঙ্গে কি হবে সেটা লিখতে হবে। একই রকম ভাবে স্ত্রীলিঙ্গ দেওয়া থাকলে আমাদের পুংলিঙ্গ কি হবে সেটা লিখতে হবে। এবার ধরো তোমাদের দেওয়া হলো যে সেজ পিসিমার লিঙ্গ পরিবর্তন করো, তাহলে সেজ পিসিমা বুঝতেই পারছো এটা স্ত্রীলিঙ্গে আছে, এর লিঙ্গ পরিবর্তন করলে কি হবে সেজ পিসেমশাই, তাই তো? তাহলে সেজ পিসিমা লিঙ্গ পরিবর্তন করলে হবে সেজ পিসেমশাই। আবার একই রকম ভাবে যদি তোমাদের বলা হয় যে ছোট পিসিমা এর লিঙ্গ পরিবর্তন করো, তাহলে তোমরা লিখবে ছোট পিসেমশাই। তাহলে দেখো আমরা এই প্রথম পাতা থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, মানে কিছু মানে, শব্দার্থ এবং বিপরীত শব্দ লিঙ্গ পরিবর্তন করলাম। এবার আমরা কিছু প্রশ্নের উত্তর জেনে নেব। যেমন ধরো যদি তোমাদের প্রশ্ন করা হয় যে মনীন্দ্র গুপ্ত কোন পত্রিকা সম্পাদন করতেন, তাহলে তোমরা কি লিখবেন? তোমরা কি লিখবে যে মনীন্দ্র গুপ্ত কোন পত্রিকা সম্পাদন করতেন? তখন তোমরা লিখবে যে মনীন্দ্র গুপ্ত পরমা নামক একটি পত্রিকা সম্পাদন করেছেন বা করতেন। এবার যদি বলা হয় যে মনীন্দ্র গুপ্তের লেখা একটি গ্রন্থের নাম করো, তাহলে তোমরা লিখবে মনীন্দ্র গুপ্তের লেখা একটি গ্রন্থ হলো চাঁদের অপিঠে। আবার কেউ কেউ এক্ষেত্রে অক্ষয় মালাবেরী নামটা লিখতে পারো। এবার দেখো যদি 3 নম্বর প্রশ্ন এরকম হয় যে এই গল্পে কথক কি সূত্রে বাড়ি এসেছিলেন, তাহলে তোমরা বলবে এই গল্পে কথক গ্রীষ্মের ছুটি কাটানোর জন্য বাড়ি এসেছিলেন। পরের প্রশ্ন, খবর পেয়ে কারা এলো, তোমরা লিখবে খবর পেয়ে ছোট পিসিমা এবং মেজ পিসিমার ছেলে মেয়েরা এলো। এবার দেখো যদি প্রশ্ন হয় যে টম্বয় শব্দের অর্থ কি, তাহলে তোমরা লিখবে যে টম্বয় শব্দের অর্থ হলো ডানপিটে। সাধারণত যে সমস্ত মেয়েরা এই হই হই করে বিপজ্জনক খেলা খেলতে ভালোবাসে তাদেরকে এই নামে ডাকা হয়। এবার দেখো যদি প্রশ্ন হয় যে এই গল্পে কাকে টমবয় বলা হয়েছে এবং কেন, তাহলে তোমরা বলবে যে এই গল্পে সেজ পিসিমার মেয়েকে টমবয় বলা হয়েছে কারণ সে গাছ কোমর বেঁধে ছেলেদের আগে আগে গাছে অনায়াসে উঠে পড়তে পারে, তাছাড়া মারামারি বাঁধলে সে জঙ্গলে লড়তেও পারে, তাই তো? তাহলে এবার দেখো যদি পরের প্রশ্ন হয় যে টমবয় এই গল্পে বর্ণিত টমবয়ের পরিচয় দাও, তাহলে তোমরা কি লিখবে? তোমরা বলবে যে এই গল্পে যে টমবয় অর্থাৎ সেজ পিসিমার মেয়ে, তার নাকে নোলক ছিল কিন্তু মাথাটি ছিল ন্যাড়া, তাই তো? এবার দেখো যদি প্রশ্ন হয় যে কার নাকে নোলক ছিল, তাহলে তোমরা লিখবে যে সেজ পিসিমার মেয়ের নাকে নোলক ছিল। আবার ধরো প্রশ্ন হলো যে ভাই বোনেরা মিলে কি ঠিক করলো, তখন তোমরা লিখবে যে ভাই বোনেরা মিলে ঠিক করলো প্রথমে তারা ছোট পিসিমার বাড়ি যাবে, তারপর ছোট পিসিমার বাড়ি থেকে সেজ পিসিমার বাড়ি যাবে ছুটি কাটাতে। তাহলে দেখো যদি প্রশ্ন হয় যে ফ্যানসা ভাত কি, তোমরা লিখবে ফ্যানসা ভাত মানে ফ্যান ভাত বা ফ্যান সমেত ভাত। তাহলে দেখো এই প্রথম পাতাটা কিন্তু আমাদের পড়া হয়ে গেল। আমরা এবার দ্বিতীয় পাতাটা পড়বো। তাহলে আমরা প্রথমেই এবার দ্বিতীয় পাতা উল্টাই। দেখো দ্বিতীয় পাতা উল্টানো হয়ে গেছে, এই দ্বিতীয় পাতা। তাহলে এই দ্বিতীয় পাতাটা পড়লে আমরা কি জানবো? তাহলে তোমাদের কাজ প্রথমেই দ্বিতীয় পাতাটা ভালো করে পড়ে নেবে। পড়ে নেওয়ার পর এবার দেখো তোমরা বুঝতে পারবে যে দ্বিতীয় পাতাটি পড়লে আমরা জানতে পারবো যে পাট ক্ষেতের নীল হাওয়া উপভোগ করতে করতে, যত রকম সম্ভব মজা করতে করতে গ্রামের পথ ধরে তারা 5 ভাই বোন মিলে এগিয়ে চলল ছোট পিসির বাড়ির উদ্দেশ্যে, তাই তো? এবার দেখো ছোট পিসিমা বাড়ি যাওয়ার পথে পড়েছিল অশ্বিনী কুমার দত্তের গ্রাম বাটাজোর। তারা যখন ছোট পিসিমার বাড়ি যাচ্ছিল, সেই ছোট পিসিমার বাড়ি যাওয়ার পথেই কিন্তু পড়েছিল অশ্বিনী কুমার দত্তের গ্রাম বাটাজোর। এই অশ্বিনী কুমার দত্ত কে ছিলেন? তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, পেশায় শিক্ষক এবং বহু ভাষাবিদ। একজন পেশায় শিক্ষক, বহু ভাষাবিদ ছিলেন এই অশ্বিনী কুমার দত্ত, ঠিক আছে? এই অশ্বিনী কুমার দত্তের বাড়ি বাটাজোর গ্রামে, এবং সেই বাটাজোর গ্রাম কিন্তু পড়েছিল তার ওই ছেলে মেয়েগুলো ছোট পিসিমার বাড়ি যাওয়ার পথেই।
তাহলে দেখো এইভাবে যেতে যেতেই তারা সন্ধ্যার আগেই কিন্তু পৌঁছে গেল ছোট পিসিমার বাড়ি। আর তাদের ছোট পিসিমা একজন বিধবা মানুষ, বিধবা হলেও কিন্তু তার প্রাণ শক্তি ভরপুর। সেখানে 2 দিন তারা খুব ভালোভাবে মস্তি করে কাটালো। 3 দিনের দিন তারা রওনা হলেন সেজ পিসিমার বাড়ির উদ্দেশ্যে। সেজ পিসিমার বাড়ি চন্দ্রহার গ্রামে। দেখো এইবার শুরু হবে আসল অ্যাডভেঞ্চার। এই গল্পটার নাম কি ছিল? এই অ্যাডভেঞ্চার দিয়ে তো গল্পটার নাম। এই যে অ্যাডভেঞ্চার বর্ষায়, এতক্ষণও কিন্তু সেরকম কোনো অ্যাডভেঞ্চার আমরা পাইনি। এইবার শুরু হবে আসল অ্যাডভেঞ্চার, যার জন্য এই গল্পের নাম হয়েছে অ্যাডভেঞ্চার বর্ষায়। ভালো করে লক্ষ্য করো। তাহলে তারা কি করলো? তারা সেজ পিসিমার বাড়ি চন্দ্রহার গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। এবার দেখো কিছুটা রাস্তা যাওয়ার পরেই আকাশে দেখা দিল মেঘ, তারপর শুরু হলো বিদ্যুৎ চমকানো, অবশেষে নামলো বৃষ্টি। ক্রমশই হালকা থেকে ভারী হতে লাগলো বৃষ্টি। 5 ভাই বোনের কাছে ছাতা ছিল মাত্র একটি, তাও আবার তাপ্পি মারা। বৃষ্টির দমকা হাওয়া এসে উল্টে দিল সেই তাপ্পি মারা ছাতাটাকে। এইবার এই বৃষ্টি সহজে থামবার নয়, সেটা কিন্তু তারা বুঝে গেল। তাই পরিস্থিতি বেগতিক দেখে তারা কি করলো? না, বেপরোয়া বৃষ্টির মধ্যে হাঁটতে লাগলো, বৃষ্টিতে ভিজে ভিজে। অবশেষে সন্ধ্যার মুখে তারা এসে পৌঁছালো সেজ পিসিমার বাড়ি। এখন দেখো সেজ পিসিমার বাড়ির সামনে এসে তারা দেখলো বেশ কিছু কই মাছ সার বেঁধে অর্থাৎ দল বেঁধে মাঠ পার হচ্ছিল লাইন দিয়ে। সাথে সাথেই সময় নষ্ট না করে তারা 1.5-2 কুড়ি কই মাছ তুলে নিয়েছিল তাদের উল্টানো ছাতার মধ্যে। সেই যে বৃষ্টি শুরু হয়েছিল সেটা কিন্তু আর থামার নাম করছে না, ঝরেই যাচ্ছে বৃষ্টি, অঝরে ঝরেই যাচ্ছে। এদিকে সেজ পিসিমার বাড়িতে 3 দিন কাটানো হয়ে গেছে, কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নেই। বৃষ্টি অঝরে ঝরেই যাচ্ছে। বৃষ্টি না থামায় তারা কেউ নিজের বাড়ি যেতে পারছে না। সেজ পিসিমাও তাদের ছাড়বে না এই বৃষ্টির মধ্যে। কাগজে 100 খানা পুর লিখে পোড়ানো হলো, কিন্তু সেই টুক কোনো কাজ করলো না। অবশেষে দুপুর বেলায় বৃষ্টি একটু থামতেই লেখক চুপি চুপি ছোট ভাইকে বলে লুকিয়ে লুকিয়ে বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়লেন। দেখো এই পর্যন্ত আমরা এই 2য় পাতা থেকে জানলাম। তাহলে এবার এই 2য় পাতা পড়লে আমরা এইগুলো জানলাম, ঠিক আছে? এবার আমরা কি করব? এই 2য় পাতা থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেইগুলো একটু আলোচনা করে নেব। যেমন ধরো এইখানে কিছু শব্দার্থ পাবে তোমরা। পথ, তাই তো? এই পথ মানে কি? পথ মানে হচ্ছে রাস্তা, রয়াকার দন্তে সয়কার রাস্তা। আবার দেখো এখানে এক জায়গায় পেয়েছো ক্ষেত, ক্ষয় মধ্যে একার ত ক্ষেত। এই ক্ষেত মানে কি? ক্ষেত মানে জমি। এই দেখো পাট ক্ষেত, তাহলে এখানে ক্ষেত মানে কি? এইখানে ক্ষেত মানে হচ্ছে জমি। আবার দেখো কড়া, রয়াকার কড়া। কড়া মানে কি? কড়া মানে তীব্র। এই দেখো গ্রীষ্মের রোদ কড়া হতে পারছে না, তার মানে কি? গ্রীষ্মের রোদ প্রখর হতে পারছে না বা তীব্র হতে পারছে না। আবার দেখো পড়ন্ত বেলায় মানে কি? বেলা পড়ে গেছে, অর্থাৎ বেলা শেষের দিকে, তাই তো? তখন তারা কি বললো? না, অশ্বিনী কুমার দত্তের গ্রাম ছাড়লো। এবার দেখো তোমরা আর একটা শব্দ এখান থেকে পেয়েছো, সেটা হচ্ছে ভিটে, তাই তো? এই দেখো ছোট পিসিমা বিধবা হয়ে তখন একা ভিটে আগলেন, ভয়সী টয়কার ভিটে। এই ভিটে শব্দের অর্থ কি? এই ভিটে মানে হচ্ছে বাড়ি, ভয়াকার রয়সী, বাড়িকে ভিটে বলা হয়। আবার দেখো লণ্ঠন, এখানে পেয়েছো রাত্রি লণ্ঠন জ্বালিয়ে পাহারা দেন, দন্তে নয় ঠয় দন্তে ন, লণ্ঠন। এই লণ্ঠন মানে কি? এই লণ্ঠন মানে হচ্ছে হ্যারিকেন। লণ্ঠন মানে হ্যারিকেন। তাহলে তোমরা লণ্ঠন মানেও জেনে গেলে। এবার দেখো তারই নিচে লেখা আছে এতে উঠতে পারে না। দেখেছো? এই যে প্রতিবেশী এবং সন্তানেরা কেউ তার সঙ্গে এতে উঠতে পারে না। চন্দ্রবিন্দু টয়কার, এতে উঠতে পারে না। এতে উঠতে পারে না কথার অর্থ কি? এর অর্থ হচ্ছে তার সঙ্গে পেরে ওঠে না বা তার সঙ্গে পাত্তা পায় না। যেমন ধর এখানে লেখা আছে যে প্রতিবেশী এবং সন্তানেরা
কেউ তার সঙ্গে এঁটে উঠতে পারে না, মানে তার কাছে কেউ পাত্তা পায় না বা তার সঙ্গে কেউ পেরে উঠতে পারে না। কেন পেরে উঠতে পারে না? কারণ তার প্রাণ শক্তি প্রখর। এবার দেখো এখান থেকে তোমরা আর একটা শব্দ পেয়েছো যে অপরাহ্নে। রয়াকার হয় নয় একার, অপরাহ্নে। অপরাহ্নে মানে কি? এটাকে এখানে অপরাহ্নে কতটা পেয়েছো? কোথায় গেল? এই যে অপরাহ্নে, রয়াকার হয় নয় একার, অপরাহ্নে। এই অপরাহ্নে মানে কি? এই অপরাহ্নে মানে দুপুর বেলায়। তাহলে দেখো তারপরে তোমরা আর একটা শব্দ পেয়েছো ঘোট। ঘর চন্দ্রবিন্দু ওকার ট, ঘোট। এই যে ঘোট, বাতাস আর বিদ্যুৎ তার মধ্যে এসে ঘোট পাকাতে লাগলো। এই যে ভয় চন্দ্রবিন্দু ওকার ট, ঘোট। এই ঘোট পাকাতে লাগলো। ঘোট মানে কি? এই ঘোট মানে হচ্ছে গোলমাল। ঘোট মানে গোলমাল। আবার দেখো এখানে আর একটা শব্দ পেয়েছো ঝেপে। ঝয় চন্দ্রবিন্দু একার পরেকার, ঝেপে। এই ঝেপে মানে কি? ঝেপে মানে জোরে। ঝেপে মানে জোরে। ঝেপে বৃষ্টি নামলো, দেখো তারপর ফুটপাট করে বৃষ্টি নামলো, তাই তো? আর ঝেপে বৃষ্টি নামা মানে কি? জোরে বৃষ্টি নামলো। তাহলে ঝেপে মানে জোরে। আবার দেখো এখানে আর একটা জিনিস পেয়েছো যে বেপরোয়া। ঠিক আছে? বেপরোয়া মানে কি? মানে লাগামহীন বা কোন রকম নিয়ম না মেনে। এবার দেখো স্রোত বলতে ছয়রা ফলা অক্ষর তো, স্রোত। স্রোত মানে কি? স্রোত মানে ঢেউ। স্রোত মানে ঢেউ। এবার এখানে পেয়েছো এই যে স্রোত, ছোট ছোট স্রোত এসে পড়ছে খালে। স্রোত বলতে ছয়রা ফলা অক্ষর তো, স্রোত। এই স্রোত মানে ঢেউ। দেখো পরে আর একটা শব্দ তোমরা পেয়েছো ছিপছিপে। ছিপছিপে মানে কি? ছিপছিপে মানে সরু বা পাতলা। ছিপছিপে মানে সরু বা পাতলা। এবার দেখো এখানে যেমন আর সেই গোড়ালি ডোবা ছিপছিপে জলের পথ ধরে পুকুরের আধ হাত লম্বা পুরনো কই মাছেরা সার বেঁধে পেরিয়ে চলছে দেশান্তর, তাই তো? এবার দেখো এখানে তোমরা আর একটা মানে পেয়েছো যে দেশান্তরে। দেশান্তরে মানে কি? দয়কার তারপর সহায়কার দন্তে নয়কয় রেখা, নয়কার, দেশান্তরে। এই দেখো এই দেশান্তরে মানে অন্য দেশে। কিংবা ধরো তোমরা আর একটা শব্দ পেয়েছো সার বেঁধে। মাছগুলো সার বেঁধে যাচ্ছিল, তা সার বেঁধে মানে দল বেঁধে। এরকম বন্ধু সহায়তা আর সার বেঁধে, বয়সের লেখা ঢাকা বেঁধে। এই সার বেঁধে মাছ পেরিয়ে চলেছে দেশান্তরে। সার বেঁধে মানে কি? সার বেঁধে মানে দল বেঁধে। আবার দেখো আর একটা তোমরা পেয়েছো যে কালক্ষেপ না করে। এই দেখো আমরা কালক্ষেপ না করে, কয়াকার লকাল ক্ষয়মনুষয় ক্ষীণয় একার পক্ষেপ। আমরা কালক্ষেপ না করে। এই কালক্ষেপ না করে মানে কি? এর মানে হচ্ছে সময় নষ্ট না করে বা কাল বিলম্ব না করে। তাহলে কালক্ষেপ মানে সময়, কালক্ষেপ না করে মানে সময় নষ্ট না করে। আবার দেখো এখানে তারা কতগুলো কই মাছ ধরেছিল? 1.5, 2, 20 কই মাছ তারা কিন্তু তুলে ফেলেছিল তাদের উল্টানো ছাতার মধ্যে। আর একটা শব্দ তোমরা পেয়েছো যে নাগারে। নাগারে বৃষ্টি, তাই তো? এরকম নাগারে বৃষ্টি মানে কি? নাগারে মানে একটানা বা একটানা বা নাছোড় বান্দা, একঘেয়ে। এই নাগারে বৃষ্টি মানে একটানা, এক নাগারে যে বৃষ্টি হচ্ছে এটা নাছোড় বান্দা, একঘেয়ে, একটানা। একে একসঙ্গে আমরা নাগারে বলি। আবার ধরো এখানে একটা তুকের কথা বলা হয়েছে। এই তুক মানে কি? তুক মানে উপায়। তুক মানে উপায়। তুকটা কি বলেছিল? যে 100 খানা পুর কাগজে লিখে সে কাগজটাকে পোড়ালে এই নাকি বৃষ্টি থেমে যায়। যাই হোক, যদিও এই তুক কিন্তু কাজে লাগেনি। অশেষ, আর একটা শব্দ তোমরা পেয়েছো অশেষ। অশেষ মানে কি? অশেষ মানে যার কোনো শেষ নেই। আবার ধরো ব্যাকুল, বয়জাকাল আকার কয়হস্যু ল। সবাই ব্যাকুল হয়ে যাচ্ছিল নিজের বাড়ি যাওয়ার জন্য, তাই তো? এই ব্যাকুল কথার অর্থ উদ্গ্রীব। হস্য দয়সন্ত গয়রাফলা দীর্ঘই উদ্গ্রীব। তাহলে দেখো বেশ কিছু শব্দার্থ এখানে পেয়ে গেলাম। এবার কিছু বিপরীত শব্দ আমরা জেনে নেবো। যেমন ধরো বিধবা। বিধবা মানে কি? বিধবা মানে যার স্বামী মারা গেছে, তাই তো? তাহলে যিনি বিধবা নন তাকে বলা হয় সধবা। তাহলে বিধবা তার বিপরীত সধবা, কিন্তু সধ বয়কার। আবার ধরো প্রচুর, পয়লা ফলা চয়হস্যুরা, প্রচুর। প্রচুর তার বিপরীত কি হবে? অল্প বা স্বল্প। ঠিক আছে? আবার ধরো ভরা, ভর আকার ভরা। ভরার বিপরীত হবে খালি, ক্ষয়াকার লয় হচ্ছে খালি। এবার দেখো আমরা এই দ্বিতীয় স্তবক থেকে কিছু প্রশ্নের উত্তর
প্রশ্ন করা হয় যে অশ্বিনী কুমার দত্ত কে ছিলেন, তাহলে তোমরা কি লিখবে? তোমরা লিখবে যে অশ্বিনী কুমার দত্ত পেশায় একজন শিক্ষক ছিলেন এবং তিনি ছিলেন বহু ভাষাবিদ। বুঝতে পারলে? তাহলে যদি প্রশ্ন হয় যে অশ্বিনী কুমার দত্ত কে ছিলেন, তাহলে তোমরা লিখবে অশ্বিনী কুমার দত্ত একজন বহু ভাষাবিদ ছিলেন এবং তিনি ছিলেন পেশায় একজন শিক্ষক। পেশায় শিক্ষক অশ্বিনী কুমার দত্ত ছিলেন একজন বহু ভাষাবিদ সুপণ্ডিত। ঠিক আছে, দেখো এবার দ্বিতীয় প্রশ্ন, অশ্বিনী কুমার দত্তের বাড়ি কোন গ্রামে ছিল? উত্তর হবে বাটাজোর গ্রামে ছিল। কথক, পরের প্রশ্ন, কথক এবং তার ভাই বোনেরা সন্ধ্যার আগেই কার বাড়ি পৌঁছে গিয়েছিল? তাহলে উত্তর কি হবে? সন্ধ্যার আগেই তারা ছোট পিসিমার বাড়ি পৌঁছে গিয়েছিল। দেখো পরের প্রশ্ন, রাতে লণ্ঠন জ্বালিয়ে কে পাহারা দেন? উত্তর হবে ছোট পিসি রাতে লণ্ঠন জ্বালিয়ে পাহারা দেন। আবার দেখো সেজ পিসিমার বাড়ি কোন গ্রামে? সেজ পিসিমার বাড়ি চন্দ্রহার গ্রামে। তাহলে যদি বলা হয় সেজ পিসিমার বাড়ি কোন গ্রামে, উত্তর হবে চন্দ্রহার গ্রামে। আবার দেখো 5 ভাই বোনের ছাতার সংখ্যা কটি ছিল? খুব আছে এই প্রশ্নটা। এটা যদি হয় তাহলে তোমরা উত্তর লিখবে 5 ভাই বোনের ছাতার সংখ্যা ছিল মাত্র 1টি। 5 ভাই বোনে মিলে কতগুলি কই মাছ উল্টানো ছাতার মধ্যে ভরেছিল? তোমরা লিখবে 5 ভাই বোনে মিলে কতগুলো কই মাছ উল্টানো ছাতার মধ্যে পড়েছিল? না, 1.5 কুড়ি কই মাছ উল্টানো ছাতার মধ্যে ভরেছিল। আবার দেখো যদি প্রশ্ন হয় যে পিস্তুত ভাই কি টুক বলেছিল, তাহলে উত্তর লিখবে তোমরা পিস্তুত ভাই বলেছিল যে যদি 100 খানা পুরের নাম কোনো কাগজে লিখে সেই কাগজটাকে আগুনে পোড়ানো হয় তাহলে নাকি বৃষ্টি কমে যায়। তাহলে এই যদি প্রশ্ন হয় এই টুকে কি কোনো কাজ হয়েছিল, তাহলে তোমরা লিখবে না, এই টুকে কোনো কাজ হয়নি। তাহলে দেখো আমরা এই দ্বিতীয় পাতা পড়া হয়ে গেল। এবার চলো আমরা তৃতীয় পাতাটা আগে পড়ে নেবো। তৃতীয় পাতা খুলছি, দেখো এই দেখো তৃতীয় পাতা খুলে দেওয়া হয়েছে। আর প্রথমেই তোমাদের কাজ হবে আগে তৃতীয় পাতাটা পড়ে নেওয়া। তারপর দেখো এই তৃতীয় পাতাটি পড়লে আমরা জানতে পারবো যে বাড়ি থেকে ফেরার পথে শুরুতে বৃষ্টি না পড়লেও রাস্তাঘাট ছিল একেবারে জনমানসহীন। অর্থাৎ দেখো দ্বিতীয় পাতার শেষে এসে আমরা জানতে পেরেছি দুপুরবেলা খাওয়ার পর লেখক দেখলো বা কথক দেখলো বা মনীন্দ্রগুপ্ত দেখলেন যে যেই একটু বৃষ্টি ছেড়ে গেছে সঙ্গে সঙ্গে সে কাউকে না বলে চুপি চুপি শুধুমাত্র ছোট্ট যে ভাইটা ছিল তাকে বলে সে কিন্তু নিজের বাড়ির উদ্দেশ্যে একা একা বেরিয়ে পড়েছে, তাই তো? তখন আকাশে বৃষ্টি ছিল না, সেটাই বলছে। ভালো করে দেখো, বাড়ি ফেরার পথে শুরুতে বৃষ্টি না পড়লেও রাস্তাঘাট ছিল একেবারে জনমানসহীন। মাইল দুয়েক যেতে না যেতেই আবার বৃষ্টি নামল। এবার পথে তার কোনো সঙ্গী নেই। বৃষ্টিকেই সঙ্গী করে খোলা মাঠের মধ্য দিয়ে একা একা হেঁটে চললেন তিনি বাড়ির দিকে। মুষলধারে বৃষ্টির সাথে শুরু হলো প্রচন্ড বেগে ধেয়ে আসা ঝোড়ো হাওয়া। বৃষ্টির ফোঁটাগুলো পেরেকের মতো বিঁধতে লাগলো কথকের পিঠে। প্রচন্ড বৃষ্টি ও দমকা হাওয়ার ফলে চারিদিক আবজা হয়ে গেছে। এমত অবস্থায় ঘন ঘন বাজ পড়ায় পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। যদিও ঝড়ের ঝাপটায় লেখকের গতিবেগ 3 গুণ বেড়ে গেছে। অবশেষে অবিশ্রান্ত বৃষ্টি আর হাওয়ায় কথকের শরীরে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। সমস্ত প্রতিকূলতাকে জয় করে শেষমেশ যখন তিনি বাড়ি পৌঁছলেন ততক্ষণে বৃষ্টি থেমে গেছে। বাড়ি পৌঁছানোর পরেই তিনি শুকনো কাপড় দিয়ে গা আর মাথা মুছে ফেললেন। তারপর শরীর গরম করার জন্য তিনি মোটা কাঁথার ভিতরে ঢুকে পড়লেন। তাহলে এইটাই হচ্ছে আমরা এই তৃতীয় স্তবক বা 3 নম্বর পাতাটা পড়ে জানতে পারলাম। শেষ পর্যন্ত তিনি কিন্তু বাড়ি পৌঁছেছিলেন ঠিকই, কিন্তু রাস্তায় তার প্রচন্ড ভোগান্তি হয়েছিল, তাই তো? এবার দেখো এই তৃতীয় পাতা পড়ার পরে আমরা কিছু নতুন শব্দার্থ পেলাম, সেগুলো করে নেবো। যেমন ধরো অনাবৃত। দেখো অনাবৃত মানে কি?
এই অনাবৃত মানে আবরণহীন বা খোলা। আবার ধরো এখানে তোমরা একটা শব্দ পেয়েছো নিরাশ্রয়, কিন্তু নয় হস্তে রয়াকার তাহলে ছয়রফলা 29 নিরাশ্রয়। এই নিরাশ্রয় মানে কি? নিরাশ্রয় মানে আশ্রয়হীন। নিরাশ্রয় মানে আশ্রয়হীন। এই দেখো নিরাশ্রয়, দেখেছো? অনাবৃত পৃথিবীকে নিরাশ্রয় পেয়ে তার বল দুর্ধর্ষ। তাহলে নিরাশ্রয় মানে কি? নিরাশ্রয় মানে আশ্রয়হীন। আবার ধরো এখানে আর একটা শব্দ পেয়েছো দুর্ধর্ষ, এটাও পেয়েছো এই শব্দটাও। এই দুর্ধর্ষ মানে কি? দলে হস্য ধৈর্যের পেট কাটা মিলের শৈলে। এই দুর্ধর্ষ তার মানে হচ্ছে যাকে পরাজিত করা কষ্টকর। আবার দেখো এখানে আর একটা পেয়েছো যে বল, তাই তো? ঝড়ের ধাক্কা আমাকে 3 গুণ বেগে ঠেলে নিয়ে যেতে লাগলো। শরীরটাকে খাড়া রাখতে পারলেই হলো, পা বিনা আয়েসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায়। এগুলো তোমরা পড়েছো। তাহলে এখানে বল যেটা পেয়েছো, বল মানে কিন্তু এখানে শক্তি। বল মানে এখানে জেনে রাখবে শক্তি। এই যে নিরাশ্রয় পেয়ে তার বল দুর্ধর্ষ, বল অবল। বল মানে কি? বল মানে শক্তি। আবার দেখো এইখানে তোমরা আর একটা শব্দ পেয়েছো যে বিনা আয়েসে। বিনা আয়েসে মানে কি? বিনা আয়েসে মানে অনায়াসে বা পরিশ্রম না করে। ঠিক আছে? এই জন্য এখানে দেখো শরীরটাকে শুধু খাড়া রাখতে পারলেই হলো, পা বিনা আয়েসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায়। তাহলে বিনা আয়েসে মানে কি? বিনা আয়েসে মানে অনায়াসে বা কোন রকম পরিশ্রম না করে, তাকে বলা হয় বিনা আয়েসে বা আয়েস না করে। তাহলে দেখো আর একটা শব্দ এখানে তোমরা পেয়েছো যে খাড়া। শরীরটাকে খাড়া রাখতে পারলেই হলো। খাড়া মানে কি? এই খাড়া মানে সোজা, তুমি সহকার বলি যখন সোজা। আবার দেখো দ্রুত, দয়রা কলা হস্য ত দ্রুত। এই দ্রুত মানে কি? দ্রুত মানে তাড়াতাড়ি। দ্রুত মানে তাড়াতাড়ি, অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায়। এই দ্রুত, দয়রা কলা হস্য ত দ্রুত। এই দ্রুত মানে তাড়াতাড়ি। আবার দেখো এখানে আর একটা শব্দ পেয়েছো যে আষাঢ়ান্ত। আষাঢ়ান্ত মানে কি? তার মানে আষাঢ় মাসের শেষের দিকে বা আষাঢ় মাসের শেষে। এই দেখো আষাঢ়ান্ত মানে আষাঢ় মাসের শেষের দিকে। এরকম আষাঢ়ান্ত বেলায় তখনও খানিকটা বাকি, অর্থাৎ আষাঢ় মাসের শেষের দিকে। আষাঢ়ান্ত মানে কি? আষাঢ় মাস, বাংলার যে 12টা মাস আছে তার মধ্যে একটি মাস আষাঢ় মাস। সেই আষাঢ় মাসের শেষের দিকটি বলেই তাকে বলা আছে আষাঢ়ান্ত। আবার দেখো এখানে আর একটা শব্দ তোমরা পেয়েছো যে পুরু। পয়সু রয়সু পুরু। কোথায় পেয়েছো? এই দেখো পুরু কাঁথার মধ্যে সেঁধিয়ে গেলাম। পুরু মানে কি? পুরু মানে মোটা, মৌকার টাকা মোটা। পুরু কাঁথা মানে মোটা কাঁথা। আবার দেখো লাস্টে তোমরা পেয়েছো সেঁধিয়ে গেলাম। দুটো 100 একার ধরা হচ্ছে 29 একার সেঁধিয়ে। এই দেখো শব্দটা সেঁধিয়ে গেলাম মানে কি? সেঁধিয়ে গেলাম মানে প্রবেশ করলাম। আমরা সেঁধিয়ে যাওয়া মানে প্রবেশ করা। এবার দেখো আমরা এই তৃতীয় পাতা থেকে কিছু বিপরীত শব্দ করে নেব। যেমন ধরো অচেনা, এর বিপরীত হবে চেনা। চয়কার দুটো নয়কার চেনা, অচেনা তার বিপরীত চেনা। আবার দেখো অনাবৃত, অদন্তে নয়াকার বৈরিত, অনাবৃত। তাহলে এর বিপরীত কি হবে? এর বিপরীত হবে আবৃত। অনাবৃত তার বিপরীত হবে আবৃত। আবার দেখো নিরাশ্রয়, দন্তে নয়া হস্যই রয়াকার তালবে ছয়রাফলা 29 নিরাশ্রয়। তাহলে এর বিপরীত কি হবে? নিরাশ্রয় এর বিপরীত হবে আশ্রয়। আ তালবে ছয়রাফলা 29 আশ্রয়। নিরাশ্রয় বিপরীত হবে আশ্রয়। আবার দেখো যদি বিপরীত দেয় সামনে, এর বিপরীত কি হবে? সামনে এর বিপরীত হবে পেছনে, খুব সোজা। আবার দেখো যদি বলা হয় যে দ্রুত, তার বিপরীত কি হবে? দ্রুত তার বিপরীত হবে ধীর। দ্রুত তার বিপরীত হবে ধীর। কিংবা ধরো দেওয়া হলো শুকনো, তার বিপরীত কি হবে? শুকনোর বিপরীত হবে ভেজা। শুকনো তার বিপরীত হবে ভেজা। আবার যদি বিপরীত দেওয়া হয় যে পুরু, পুরু শব্দের বিপরীত লিখতে দেওয়া হলে তোমরা লিখবে পাতলা। তার মানে পুরু তার বিপরীত হবে পাতলা। তাহলে দেখো আমরা কিন্তু কিছু শব্দার্থ যেমন শিখলাম, কিছু বিপরীত শিখে গেলাম। এবার আমরা এই তৃতীয় পাতা থেকে কিছু প্রশ্নের উত্তর জেনে নেব। ধরো প্রশ্ন যদি আসে যে ঝড়ের ধাক্কার ফলে কতকের কি সুবিধা হলো, তাহলে তোমরা কি লিখবে? তোমরা লিখবে যে ঝড়ের ধাক্কার ফলে কতকের গতি 3 গুণ বেড়ে গিয়েছিল।
আবার শুনে রাখো, ঝড়ের ধাক্কার ফলে কতকের গতি 3 গুণ বেড়ে গিয়েছিল। পরের প্রশ্ন, ওই ঝড় জলের মধ্যে লেখককে দেখে কারা অবাক হয়েছিল? উত্তর হবে, ওই ঝড় জলের মধ্যে লেখককে দেখে বড় মা এবং ছোট মা অবাক হয়েছিল। পরের প্রশ্ন, বাড়ি ফিরে কথক কি করেছিল? তাহলে এর উত্তর তোমরা লিখবে, বাড়ি ফিরে কথক প্রথমেই শুকনো কাপড় দিয়ে গা মাথা মুছে ফেলেছিল, তারপর শরীর গরম করার জন্য মোটা কাঁথার মধ্যে ঢুকে পড়েছিল। আবার বলছি, বাড়ি ফিরে কথক প্রথমেই শুকনো কাপড় দিয়ে গা মাথা মুছেছিল, তারপর শরীর গরম করার জন্য তিনি মোটা কাঁথার মধ্যে ঢুকে পড়েছিল। এবার দেখো, এখান থেকে কিন্তু বেশ কিছু শূন্যস্থান দেয়। এই তৃতীয় পাতা থেকে অনেকগুলো শূন্যস্থান খুব ইম্পর্টেন্ট যেটা আসে, সেই লাইনগুলো জেনে রাখো। যেমন ধরো, মাইল ড্যাশ যেতে না যেতেই বৃষ্টি নামলো, এটা যদি আসে তোমরা লিখবে ড্যাশের জায়গায় মাইল 2। কারণ তোমরা পড়েছো যে মাইল 2 যেতে না যেতেই বৃষ্টি এলো। তাহলে যদি থাকে মাইল ড্যাশ যেতে না যেতেই বৃষ্টি এলো, তোমরা লিখবে মাইল 2 যেতে না যেতেই বৃষ্টি এলো। দেখো পরের লাইন, এখান থেকে প্রশ্ন আসে যে এখনো অন্তত ড্যাশ ক্রোশ অচেনা পথ পাড়ি দিতে হবে। তাহলে এইখানে তোমরা ড্যাশের জায়গায় লিখবে 10 ক্রোশ। তাহলে তোমরা লিখবে এখনো অন্তত 10 ক্রোশ অচেনা পথ পাড়ি দিতে হবে। পরের প্রশ্ন এটা আসে যে অনাবৃত পৃথিবীকে নিরাশ্রয় পেয়ে তার বল ড্যাশ। তাই তো, তোমরা কি লিখবে? অনাবৃত পৃথিবীকে নিরাশ্রয় পেয়ে তার বল দুর্ধর্ষ। দেখো প্রথমেই লেখা আছে এই যে অনাবৃত পৃথিবীকে নিরাশ্রয় পেয়ে তার বল ড্যাশ, তাহলে ড্যাশ হবে কি? দুর্ধর্ষ। পরে দেখো, এটাও আসে অনেক সময় যে এমন সময় দেখি সামনে চাঁদশির লোহার পুল। এই লাইন থেকে কিন্তু প্রশ্ন আছে। এই দেখো কোথায় গেল, এই যে এমন সময় দেখি চাঁদশির লোহার পুল। তাহলে যদি প্রশ্ন দেয় যে এমন সময় দেখি সামনে ড্যাশ লোহার পুল, তাহলে তোমরা লিখবে চাঁদশির লোহার পুল। লাইনটা দেখো ভালো করে, এইখানে আছে যে এমন সময় দেখি সামনে চাঁদশির লোহার পুল। তাহলে এখানে প্রশ্ন আছে যে এমন সময় দেখি সামনে ড্যাশ লোহার পুল, তাহলে ড্যাশে হবে চাঁদশির। মনে থাকে যেন, এটা কিন্তু খুব প্রশ্ন আছে। আবার দেখো পরের প্রশ্ন এটা আছে খুব, যে বাড়িতে যখন পৌঁছালাম তখন মেঘলোকে ড্যাশ শেষ সূর্যাস্ত লেখা। তাহলে ড্যাশে হবে রক্তহীন। একদম লাস্টে দেখো লেখা আছে, বাড়িতে যখন পৌঁছালাম তখন মেঘলোকে রক্তহীন শেষ সূর্যাস্ত লেখা। দেখেছো, এইখান থেকে কিন্তু প্রশ্ন আছে যে বাড়িতে যখন পৌঁছালাম তখন মেঘলোকে রক্তহীন শেষ ড্যাশ। তাহলে ড্যাশে হবে সূর্যাস্ত লেখা। অর্থাৎ বাড়িতে যখন পৌঁছালাম তখন মেঘলোকে রক্তহীন শেষ সূর্যাস্ত লেখা। তাহলে দেখো পুরো গল্পটি তোমাদের 3টে ধাপে ধাপে পড়ানো হয়ে গেল, তাই তো? আশা করি কারোর কোনো রকম অসুবিধা হবে না, অসুবিধা হওয়ার কথাও নয়। তবে যদি তোমাদের এই গল্পটা ভালো লাগে, ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে। আর এই ধরনের ভিডিও কিন্তু আমি তোমাদের জন্যই বানাচ্ছি, যেখানে ক্লাস শিশু শ্রেণী থেকে 4 পর্যন্ত সমস্ত কিছু ভিডিও আকারে আমি তোমাদের পাঠাবো, যাতে লকডাউনে কোনো রকম অসুবিধা না হয়। তা তোমাদের কাজ, তোমরা কিন্তু ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, ঠিক আছে? বাড়ির বড়দের বলবে করে দিতে, তাহলে আমি যে সমস্ত ক্লাসগুলো করাবো তোমরা সবই এখানে নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আশা করি সবাই ভালো আছো আর ভালো তোমরা থাকবেও। আবার পরের দিন অন্য কিছু নিয়ে তোমাদের সামনে আসবো, আমি হাজির হবো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি।